বিশ্বাস কর দোস্ত, মারিয়া অনেক কান্নাকাটি করেছে তোর জন্য। মারিয়ার কান্না দেখে ইমোশনাল হয়ে লাভ নেই, কারণ তার চোখের পানি দিয়ে সকলকে ভালোই ধোকা দিছে। কি বলতেছিস তুই এইসব? মারিয়া তোকে মারতে চাইছে মানে? সে তো তোকে ভালোবাসতো। সেটা তো আমাকে তোকে মানে সকলকে বোকা বানানোর জন্য ধান্দা ছিল ওর। কি বলতেছিস তুই? একটু ডিটেলসে বল তো। এই জানোয়ার, তুই কি মনে করছিস আমি তোকে চিনি না? তুই মনে করছিস আমি তোকে ভালোবাসি? এই সবই আমার প্ল্যান ছিল তোকে হাতের কাছে আনার। আর সেদিন তোকে রাস্তায় দেখে আমিও ইচ্ছে করে তোর সাথে লেগে যাই। আর তোর পরিচয় তো আমি অনেক আগে থেকেই জানি। তারপরেও তোর সাথে তোকে না চেনার নাটক করে তোর সাথে পিরিতি করেই চাই। রাতের বেলা অফিস শেষ করে অফিস কলিগের বার্থডে ছিল, তাই তার সাথে গিয়েছিলাম ট্রিটের জন্য। আর একটু মজা মস্তিও করি, তাই লেট হয়ে যায় বাড়ি ফিরতে। বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ ফোন বেজে ওঠে। দেখলাম চাচ্চু কল দিয়েছে। হ্যালো চাচ্চু, আমি আসতেছি। কি রে অন্তর, কই তুই? আরে বাসায় এসে সব বলবো। আচ্ছা, সাবধানে আসিস। তারপর কল কেটে দিল। আমি হাঁটতে লাগলাম বাড়ির দিকে। হঠাৎই দেখলাম একটা লোক রাস্তায় দৌড়ে আসছিল আমার দিকে। আর এমন সময় গুলির শব্দ শুনলাম, আর দেখলাম লোকটা রাস্তায় সাথে সাথে পড়ে যায়। কিছুক্ষণ পরে 5 জন লোককে দেখলাম যাদের মুখে মাস্ক ছিল। তারা সেই লোকটার কাছে যায়। আমি কিছুটা দূরে আছি তাদের থেকে। কই পালাচ্ছিলি তুই? বলছিলাম না তোর মরণ নিশ্চিত। বেঈমানির ফল মৃত্যুই হয়। প্লিজ আমাকে ছেড়ে দেন। সাথে সাথে সেখানে থাকা 5 জন লোকে একসাথে গুলি করে দিল রাস্তায় পড়ে থাকা লোকটাকে। তবে এটা দেখে আমি মোটেও ভয় পেলাম না, না কোনো কিছু অনুভব করলাম। ভাই, এটা তো শেষ। ওই দেখেন, ছেলে একটা দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের খুন করার সময় দেখে ফেলছে। যা আমাকে দেখে ফেললো তারা। আমি সেখান থেকে দৌড়ে পালাতে লাগি। হঠাৎই তারা গুলি করতে লাগে, আর আমি কোনো মতে সেই জায়গা থেকে পালিয়ে যাই। ভাগ্যক্রমে তাদের গুলি আমার গায়ে লাগেনি। আমি একটা গলিতে ঢুকে পড়ি আর চুপচাপ গলিতে লুকিয়ে থাকি। হঠাৎ দেখলাম তারা গলির কাছে দাঁড়িয়ে আছে। ভাই, ছেলেটাকে ধরতে হবে, না হলে সমস্যা। কারণ আমি একবার মাস্ক খুলছিলাম, হতে পারে ছেলেটা আমার চেহারা দেখে ফেলেছে। এই তোরা দুজন গলির রাস্তায় যা, আর আমরা 3 জন এর মধ্যে 2 জন এই রাস্তায় যা, আর আমিও এই রাস্তায় যাচ্ছি। যে করেই হোক ছেলেটাকে পেতে হবে, না হলে আমাদের জন্যই সর্বনাশ হবে। কারণ টিপু ভাই বলছে মার্ডার করার সময় যাতে খেয়াল রাখি কোনো এভিডেন্স যেন না থাকে। তারপর 2 জন গলিতে ঢুকে পড়ে আর আমাকে খুঁজতে লাগে। কিন্তু ভাগ্য ভালো, গলি পুরাই অন্ধকার। আর আমিও লোকাতে এক্সপার্ট, কারণ এই লুকোচুরি আমাকে আগেও খেলতে হয়েছিল। ছেলেটা কই গেল? ভালো করেই খুঁজে দেখ, এখানে কোথাও আছে সালা। কেউ একজন উঁচু গলায় আমাকে শালা বলল। আর যা শুনে আমার মধ্যে অন্য একজন চলে আসে, যে আশাটা মোটেও ভালো ফিল করছি না আমি। কিরে, পেলি সালাকে? এটাকে খুঁজ তাড়াতাড়ি। যদি ছেলেটা হাতছাড়া হয় তাহলে আমাদেরই বিপদ। টিপু ভাই জানতে পারলে আমরাই শেষ। আমি ব্যাগটা রেখে দিই এক সাইডে আর অন্ধকার গলিতে বেরিয়ে পড়ি। আমি দেখলাম আমার থেকে 10 ফিট দূরত্বে একজন দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে তার কাছে গিয়ে তার মুখ চেপে ধরলাম। আর আমি এটাও জানি প্রত্যেকটা মাফিয়া তার গানটি তার কোমরে রাখে। আর আমি তার মুখ চেপে ধরলাম, তার কোমরে থেকে গানটা নিয়েই আর একজন ছিল, তাকে শ্যুট করে দিলাম। আমার গুলি শ্যুট করার আলোতেই আমার চেহারাটা কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়। আর যাকে গুলি করি সে সেখানেই শেষ, কারণ ডিরেক্ট তার হৃৎপিণ্ডে গুলিটা করি। কারণ আমি গুলি চালাতে ট্রেন্ড। কেন ট্রেন্ড তা পরেই জানতে পারবেন। আর যার মুখ চেপে ধরেছি তাকে দেয়ালের সাথে জোরে একটা বাড়ি দেই, আর সেও পড়ে যায়। মরার এত শখ হয়েছে তোদের? মনে করেছিস অফিস থেকে আসছি দেখতে সিধা সাদা, কিছু জানি না, আর এমনি এমনি তোরা আমাকে মেরে দিবি? আমাকে মারা কি এতই সহজ নাকি? কে 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 ক করতেছিস কেন? কখ পড়িস নাই কোনো দিন? আমি কে সেটা জানতে হবে না তোর। আমাকে মারতে আসছিস না, এবার তোরাই মর। বলেই সেটাকেও শ্যুট করে দিলাম। আমার সামনে এখন 2টা ডেড বডি পড়ে আছে, যাদের মুখে মাস্ক। আমি একটা মাস্ক নিয়ে নিলাম আর পরে নিলাম। গুলির শব্দ শুনে বাকি 3টা গলিতে আসে, আর আমি ডেড বডিগুলোর সামনে চেক দিয়ে বসে আছি। আরিফ, শুভ, কই তোরা? তাকে পেয়েছিস? আমাকে তো পাইছে, কিন্তু কথা হলো তারা তাদের জীবন হারিয়ে গলিতে পড়ে আছে। কে এখানে? কথা ছাড়াই পাশের 2টা কেউ তাদের সামনে থেকেই শ্যুট করে দিলাম। আর আমি সরে গেলাম। আর আওয়ালটা সোজা বারবার গুলি চালায়। পরে খেয়াল করে তার দুপাশে 2টা পড়ে আছে। অন্ধকার হওয়ার কারণে তারা আমাকে দেখতে পারেনি, কিন্তু তারা তো আর এটা জানে না অন্ধকারই তো আমার আসল শক্তি। আমি অন্ধকার পছন্দ করি।
কে তুই? সামনে আয়। আমি তোর গলিতে আসা 2 সাথীর সামনে যাই বলে তারা মরে পড়ে আছে। তুই কি মরতে প্রস্তুত? একবার সামনে আয়, তাহলেই দেখা যাবে কে মরে কে বাঁচে। আর কে তুই? সাধারণ মানুষ আমাদের ভয় ভয় থাকে, আর তুই কি না? নিশ্চয়ই তুই সিআইডি, না হলে পুলিশ, না হলে আর্মি, এমন কেউ হবি তুই। বলদ কোথাকার। আমি না আর্মি, না পুলিশ, না সিআইডি, বাট অন্য কিছু আমি, যেটার অস্তিত্ব 3 মাস আগে মিটে গেছিল, কিন্তু আজ তোদের জন্য সে আমার মধ্যে আবারও চলে আসে। কে তুই? আগে আমারও একটা পরিচয় ছিল, বাট নাও আই অ্যাম নো ওয়ান। সাথে সাথে তার সামনে আসলাম, আর সে যখনই আমাকে গুলি করতে যাবে তখনই তার হাত ধরে ফেলি, আর সেটা তার পেটের মধ্যে নিয়েই তার হাতে থাকা গানটির ট্রিগারে ক্লিক করে দেই। তার হাত থেকে তার গান দিয়ে থেকে শ্যুট করে দেই। খেল খাতাম, পেশা হাজাম। গুলি খেয়ে তার শরীরটা আমার শরীরের দিকে হেলে পড়ে আছে। আমিও ঘাট ধরে সরিয়ে ফেলে দিলাম। আজ 3 মাস আগের একটা ঘটনার কথা মনে পড়ে গেল, যা আপনারা পরে জানতে পারবেন। সেখানে পড়ে থাকা সকল লোকগুলোর কাছে গান ছিল, সেগুলো আমি ইচ্ছে করেই কয়েকটা ফায়ার করে তাদের শার্টের মধ্যে, মুখে, তাদের মৃতদেহে, তাদের হাতে ধরিয়ে দিই, যাতে সকলে বুঝে এখানে গ্যাংওয়ার হয়েছিল আর তারা গ্যাংওয়ারেই মরছে। আমিও সেখান থেকে আমার ব্যাগ নিয়ে আবারও ভদ্র মানুষের মতো গলি থেকে বেরিয়ে পড়ি আর চলে যাই বাড়িতে। দরজার বেল বাজাতেই দরজা খুলে যায়। কি রে অন্তর, কই ছিলি? এত দেরি হয়েছে কেন? আর আন্টি সরি, আর আমাকে বলে লাভ নাই। এক কলিগের বার্থডে ছিল, তার থেকে ট্রিট আদায় করতে দেরি হয়ে গেল। আচ্ছা চাচ্চু কই? আর লামিয়া কোথায়? তোর চাচু না খেয়ে বসে আছে, আর লামিয়া তো তার ভাইকে ছাড়া খাবেই না। আমি ভেতরে চলে গেলাম আর দেখলাম লামিয়া মুখ গোমরা করে বসে আছে। কিরে, এভাবে বসে আছিস কেন? ভাইয়া তুই কইছিলি? সরি, আসলে অফিসের এক কলিগের বার্থডে ছিল তো, তাই আর কি একটু। কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, চকলেটটা তাহলে আমিই খাবো। আমি দেখলাম চাচ্চু রুম থেকে বেরিয়ে আসে। অন্তর, এত লেট কেন অফিস থেকে আসতে? বিশ্বাস করো চাচ্চু, তোমার বন্ধু রহমত আঙ্কেলের ছেলের বার্থডে ছিল, আর তার থেকে ট্রিট আদায় করতেই আমার লেট হয়ে যায়। তাহলে এখন আর খাবি না তুই? না। আচ্ছা গিয়ে শুয়ে পড়, কাল আবার অফিসে আছে তোর। আচ্ছা যাই। যাওয়ার আগে আমার চকলেট দে। ধর তুই। পকেট থেকে চকলেটটা বের করে লামিয়াকে দিলাম। তো ম্যাডাম, যেতে পারি? আচ্ছা চা, গুড নাইট। গুড নাইট। আমি আমার রুমে চলে গেলাম। ব্যাগ খাটের সাইডে রেখে জামা চেঞ্জ করে শুয়ে পড়ি আর ভাবতে লাগে আজকের ঘটনাটা। আজকে হুদাই এই 5টা আমার পিছনে লাগছিল। আসলে মরার শোক হলে যা হয় আর কি। তারা মনে করলো আমাকে মেরে ফেলবে, কিন্তু তারা হয়তো এটাই জানতো না আমাকে খুঁজে বের করা মানেই তাদের মৃত্যু। আর সেটাই হলো। আমি আজকে এটা করতে চাইনি। 3 মাস আগে আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে এই 5টা এসে আবার সে আগের অন্তরকে জাগিয়ে তোলে, যা মোটেও সুবিধার নয়। 3 মাস আগে আমারও একটা পরিচয় ছিল, কিন্তু এই পরিচয়ও এই মানুষটি হারিয়ে গেছিল। তবে আজকে মানুষটা আসে ঠিকই, কিন্তু পরিচয়টা আসে না। চিন্তা করছিলাম সে অন্তরটা আর কোনোদিনও আসবে না, মানে জাগ্রত হবে না। কিন্তু এই 5টায় সেই অন্তরকে জাগ্রত করে দেয়। হরিণ হয়ে বাঘের সাথে লড়াই করতে আসছিল আর শিকার হয়ে গেল। আসলে চিন্তা করছিলাম আমি ভদ্র হয়ে যাব, মানে তারা ভদ্র হয়ে যাবে, কিন্তু তারা তো তাদের বাপকে ভুলে গেল। বাপ নেই বলে কি, বাপ ছিল যে, তা মনে হয় তারা ভুলেই গেছে। এই পিঁপড়াগুলোর জন্য কেন সেই দিনগুলো মনে করতে লাগলাম। আর তখনই মনে পড়ে গেল 3 মাস আগে সেই ঘটনা, যার জন্য আজ আমি এখানে। না হলে আমি আমার সেই জায়গায় থাকতাম না। অন্যের জন্য খারাপ কিছু ঘটিয়ে দিতে পারে না, এসব চিন্তাভাবনা বাদ দেওয়াই ভালো। এখন যা আছে সেটা নিয়ে থাকা উচিত। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। আমি ওইটা নামাজ পড়ে নিলাম, তারপর দিলাম আবার ঘুম 2 ঘন্টার জন্য। আবার উঠে যাই। শীতকাল, তাই একটা সোয়েটার গায়ে দেওয়া। আমি বারান্দায় বসে আছি আর কিছু স্মৃতি মনে করতে লাগলাম। কিরে ভাইয়া, বারান্দায় কি করিস? ও মা, এটা কে? আপনি এত সকালে ঘুম থেকে উঠে গেলেন লামি আপু? ভাইয়া কি বলতে চাস তুই? আমি দেরিতে ঘুম থেকে উঠি, আমিও গুড গার্ল, আমিও তাড়াতাড়ি উঠি। ভালোই তো, অভ্যাস করে রাখ। বিয়ের পর এভাবে ঘুম থেকে উঠে দুলাভাই সেবা যত্ন করতে হবে তো। ভাইয়া এইসব বলবি না। আর আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আর আমি কোনোদিনও তোকে ও আব্বু আম্মুকে ছেড়ে যাব না, বুঝছিস? জি বুঝছি। তারপর নাস্তার সময় পর্যন্ত লামিয়ার সাথে আড্ডা দিই। সকালে নাস্তার সময় আমরা দুজন নাস্তা করতে ডাইনিং টেবিলে চলে গেলাম, আর তখনই চাচ্চু টিভি অন করে দেয়। এটা চাচ্চুর স্বভাব। সকালে চাচ্চু নিউজ না দেখলে নাস্তাই করতে পারে না।
ব্রেকিং নিউজ, গতকাল রাতে এলাকার গলি থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা। প্রতিটি মৃতদেহের হাতে পিস্তল পাওয়া যায়। বলা হচ্ছে গ্যাংওয়ারে অংশগ্রহণ করে এটা মারা যায়। যারা মারা যায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক একটা বড় ধরনের কেস করা। আর পুলিশ এটা বলে তারা 5 জনই একই গ্যাংয়ের মেম্বার, কিন্তু পুলিশ এই গ্যাংওয়ার নিয়ে তদন্ত করতে ব্যস্ত। কারা বা কাদের সাথে এই গ্যাং ওয়েটেড হয়, কোনো লোকাল গ্যাং নাকি সেই গ্যাংটা শহরে চলে আসছে, যার আসার কথা বলেছিল ইন্টেলিজেন্ট। যদি তারা চলে আসে তাহলে শহরের মানুষ হতে পারে বিপদের মুখে। এই নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। চাচু, আন্টি ও লামিয়া নিউজটা দেখে শক খেয়ে যায়। এটা তো আমাদের এলাকার ঘটনা। আব্বু, আমার খুব ভয় করতেছে। ভয় পেতে হবে না, এইসব গ্যাংস্টারগুলো জন্ম হয়েছে মরার জন্যই। তাদের কোনো কাজধন্দা নাই, খালি গ্যাংওয়ার আর এইসব করে বসে থাকে। শুধু তোমার একটু সাবধানে চললেই হবে, আর বেশি রাত করে বাড়ি না ফিরলেই হবে। সেটা তো তোকে বলা দরকার অন্তর, কারণ তুই বেশি দেরি করে ফিরিস বাড়িতে। অন্তর বাবা, তুইও একটু সাবধানে থাকিস। তারপর সকলে নাস্তা করে নিলাম। ভাইয়া, আমাকে একটু স্কুলে দিয়ে আয় না। তুই চাচুর সাথে যা, আমার একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে। মামনি, তোমাকে আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে চলে যাই, আর সেখানে গিয়ে অফিসের জন্য রেডি হই, আর অফিসের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। আমি একটা রিক্সা দাঁড় করে অফিসে চলে গেলাম। অফিসে যেতে আমার কলিগগুলো আমাকে গুড মর্নিং উইশ করে, আর আমি আমার কেবিনে চলে যাই। আমি সেখানে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। এমন সময় আমার ল্যান্ডলাইনে কল আসে। ল্যান্ডলাইনে একমাত্র স্যারই কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওবায়দুর সাদ, একটু কেবিনে আসুন তো। আমিও কল রেখে বসের রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো। দেখলাম রুমের মধ্যে স্যার ছাড়া আরও একজন উপস্থিত। আমি তার পিছন বরাবর দাঁড়িয়ে আছি। মিস্টার রহমান, আপনি আমাদের অফিসের একজন ট্রেন্ড অ্যান্ড বেস্ট এমপ্লয়ি, তাই আপনাকে ডেকে আনলাম। এ হচ্ছে তানভীর, এখন থেকে সে আপনার সাথেই কাজ করবে। তানভীর নামটা শুনে একজনের কথা মনে পড়ে গেল। আমি ওই ছেলেটার দিকে তাকালাম, আর ছেলেটা আমার দিকে তাকালো। দুজনেই দুজনকে দেখে শক খেয়ে গেলাম। অন্তর, তুই বেঁচে আছিস? এক্সকিউজ মি ভাই, এটা অফিস, এখানে পার্সোনাল কথাবার্তা অ্যালাউড না। অন্তর, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? স্যার, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগতেছে না। তানভীর, এনজয়। তুমি যদি ওকে চিনেও থাকো তাহলে অন্য কোথাও গিয়ে কথা বলো। এটা অফিস, এটা কোনো আড্ডাখানা না যে অনেকদিন পর পরিচিত মানুষকে দেখলা আর সেখানে কথাবার্তা শুরু করে দিলা। সরি স্যার। স্যার একজনকে কল দেয়, আর দেখলাম কিছুক্ষণ পরই স্যারের বিয়ে আসে। সাইমা, তুমি নতুন এমপ্লয়িকে তার জায়গা দেখিয়ে দাও। জি স্যার, আসুন আমার সাথে। স্যারের বিয়ে তানভীরকে বলে। তারা দুজনেই চলে যায়, আর আমিও দাঁড়িয়ে আছি। ওবায়দুর রহমান, এটা কথা আমি বুঝলাম না। সে তোমাকে এটা কেন বললো? অন্তর, তুই বেঁচে আছিস আর চিনো ছেলেটাকে? জি স্যার, চিনি। আসলে আমার বন্ধু, আর আমি আগে চট্টগ্রামে থাকতাম, সেখান থেকে আমাদের বন্ধুত্ব। তবে আমি চলে আসি চট্টগ্রাম থেকে, আর অনেকদিন পর আমাকে দেখে এইভাবে কথাটা বলল। ও আচ্ছা, শোনো, তুমি অনেক ভালোভাবেই তোমার কাজটা করতেছো, তাই তোমাকে দায়িত্ব দিলাম তাকে তার কাজ বুঝিয়ে দেওয়া। জি স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার জন্য। গুড, তাহলে তোমার কেবিনে যাও, আর আমি তানভীরকে বলে দিচ্ছি যদি কোনো অসুবিধা হয় কাজে তাহলে তোমার হেল্প নিতে। আচ্ছা স্যার, তাহলে আমি যাই। তারপর বসের কেবিন থেকে সোজা আমার কেবিনে চলে গেলাম। আমার কেবিন থেকে 4 কেবিন পরেই তানভীরের কেবিন পড়েছে। সে আমাকে দেখে আমার কাছে চলে আসে। অন্তর, তুই জীবিত আছিস? জীবিত না থাকলে কথা বলতেছিস ও দেখতেছিস কি করে? আর দেখ তানভীর, এখন অফিস টাইম, তাই এখন কথা না বলে কাজ করাই ভালো হবে। আর যেহেতু বৃহস্পতিবার মানে হাফ ডে, তাই আমাকে এখন কাজ করতে দে। কাজ শেষ হলে আগের মতো চায়ে দুজনে আড্ডা দিতে দিতে কথা বলবো। ঠিক আছে। বলেই সে চলে গেল, আর আমি আমার কাজে মন দিলাম। দুপুরবেলা কাজ শেষ, দেখলাম তানভীর কয়েকজন কলিগের সাথে কথা বলতেছে। যেহেতু অফিসের টাইম শেষ, তাই আমি ব্যাগ নিয়ে যেতে লাগলাম। আর তখনই তানভীর আমার সামনে উপস্থিত। কথা শেষ হয়েছে? তুই এত চেঞ্জ হয়ে গেলি দোষ। আগে আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে যে কিনা আমাকে টেনে নিয়ে যেত, আর সে কিনা আজ আমাকে অন্যদের সাথে কথা বলতে দেখেও কিছু না বলে চলে যেতে লাগলে। কিছু কিছু সময় মানুষ পরিবর্তন হতেই হয়। এখন চল। চল। তারপর তানভীরকে সাথে নিয়েই আমি অফিসের বাইরে যাই, আর নদীর পাড়ে চলে যাই। নদীর পাড়টা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট, কারণ এখানে প্রাকৃতিক উপভোগ করার সাথে সাথে চাও খেতে পারবো। এবার বল, প্রথমত তুই বেঁচে আছিস
বেঁচে আছিস বটে, আমার সাথে একটাবারও কন্ট্যাক্ট করলি না। প্রয়োজন মনে করিনি তাই, কারণ আমি চাই না আমি বেঁচে আছি সেটা কেউ জানুক। কিন্তু মারিয়া যে বলল তুই নাকি তমালের গ্যাং মেম্বারের হাতে পড়ে গেছিলি আর তারা তোকে মেরে ফেলেছে। বিশ্বাস কর দোস্ত, মারিয়া অনেক কান্নাকাটি করেছে তোর জন্য। মারিয়ার কান্না দেখে ইমোশনাল হয়ে লাভ নেই, কারণ তার চোখের পানি দিয়ে সকলকে ভালোই ধোকা দিছে। আমাকে তমালের কোনো গ্যাং মেম্বার না, বরং মারিয়াই মারতে চাইছে। ওই দিন তমালকে শেষ করতে গিয়েছিলাম, আর তখনই মারিয়া পিছন থেকে গুলি করে, আর আমিও গুলি খেয়ে পড়ে যাই। কি বলতেছিস তুই এইসব? মারিয়া তোকে মারতে চাইছে মানে? সে তো তোকে ভালোবাসতো। সেটা তো আমাকে তোকে মানে সকলকে বোকা বানানোর জন্য ধান্দা ছিল ওর। কি বলতেছিস তুই? একটু ডিটেলসে বলতো। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে এই তমাল আর কে এই মারিয়া, বা কেন আমি আমার বেঁচে থাকার পরেও তানবীরকে মানে কাউকে আমার বেঁচে থাকার খবর জানতে দেইনি। তাহলে চলুন আপনাদের সকলকে একটু ফ্ল্যাশব্যাক থেকে করে নিয়ে আসি, আর জানতেও পারবেন যে কে আমি। তাহলে শোন, ফ্ল্যাশব্যাক। নিলয় ভাই এলাকার মাফিয়া বড় ভাই, তা তো ভালো কথা, কিন্তু এইভাবে ধরা খাবেন তা কে জানতো? ওরে বোকা, আমি তোদের হাতে ধরাও খাইছি ইচ্ছে করেই, কিন্তু কেন জানিস? কারণ তোদের উপর আমাদের অনেক আগে থেকেই নজর, আর তখনই আমাদের ভাই একটা প্ল্যান করে তোদের ধরার। ও তাই নাকি? তো তোদের ভাইটাকে একটু দেখি তো। তোমার ভাই বলল তোকে পাইলে শেষ করে দিবে, আর কথা রইল তোদের ভাইয়ের তাকেও আমরা শেষ করে দেব। হ্যাঁ, হোয়াট এ জোক! এত সহজ আমাদের ভাইকে শেষ করা? তাকে আমরা কি ডাকি জানিস? রিবেল বয়। কারণ সে কখন কোথায় থেকে কিভাবে আসবে আমরা কেউ জানি না। আর একটা কথা, আমাকে তো ধরছিস ঠিকই, কিন্তু আজকে আর মনে হয় না জিন্দা ফিরবি, কারণ আমাদের গ্যাংয়ের সকলের গুলি মিস হতে পারে, কিন্তু ভাইয়ের শিকার মিস হয় না। জানি তো, কিন্তু আর বকবক করিস না। কথা রইল তুই নিজে ধরা দেওয়া, সেটা আমি মোটেও বিশ্বাস করলাম না। কারণ তুই যদি ধরা দিতিস তাহলে আমরা সহজেই তোকে পেয়ে যেতাম। আসলেই সহজেই পাইছি, কিন্তু অন্যভাবে। তোকে ধরলাম কি করে জানিস? তোদের একজন গ্যাং মেম্বার আমাদের গ্যাংয়ে জয়েন করে, আর তার মাধ্যমেই ধরলাম। আর তুই বলতেছিস তুই আমাদের ধরা দিচ্ছিস বলেই আমরা তোকে ধরলাম। কি কে এই বড় বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে? তোদের গ্যাংয়ের কেউ না, তোদেরই তানভীর ভাই। তানভীর, কি রে নিলয়, ভালো আছিস? তানভীর ভাই, আপনি কিভাবে বেইমানিটা করলেন? দেখ নিলয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই আমিও তাদের দলে চলে যাই। আর দেখ, এখন তারাও আমাদের ফাঁদে পড়ে গেল। তানভীরের কথা শুনে সকলে অবাক। এই তানভীর, এইসব কি বলিস? ওরে আবুল, আগে বলেছিলাম আমাদের ভাই একটু অন্য রকমের জিনিস, গুলি চালানোর সাথে সাথে মাথাও দারুণ চালায়। এই সবাই আমাদের অন্তর ভাইয়ের প্ল্যান ছিল। এই তোরা তানভীরকেও ধরে নিলয়ের সাথে বাঁধ। আজকে একসাথে 3টা কবর হবে। এই 2টার সাথে তাদের রুবেল বয়ের অন্তর ভাইয়েরও কবর হবে। সাথে সাথে তানভীরকেও নীলের সাথে বেঁধে ফেলা হয়। তানভীর ভাই, ভাই কই? আমিও তো বুঝলাম না, শালা এত লেট কেন? নাকি আমরা মরার পরে আসবো সে? এদিকে আমি অনেক আগে তাদের কাছে উপস্থিত হয়ে যাই। তানভীর ও নিলয় ঠিক আমার থেকে 150 ফিটের দূরত্বে আছে। তাদের দেখার পরেও আমি কোনো কিছু করিনি, কারণ প্রথমত তানভীর খোলা অবস্থায় সোহানের আশেপাশে ছিল। যদি আমি গুলি চালাই তাহলে তানভীরের গুলি লাগার চান্স ছিল বেশি, কিন্তু এখন যেহেতু তানভীরকে নিলয়ের সাথে বেঁধে রাখা হয়, তাই গুলি লাগার কোনো চান্স নেই। সর্বপ্রথম কাজ, আমি এমনভাবে গুলি চালাবো যাতে তারা আমাকে শ্যুট না করতে পারে, মানে গুলি করার মতো সময়টুকু যাতে না পায়। আর যদি আমার শ্যুট করার টাইমিং একটু ভুল হয় তাহলে কেউ বেঁচে ফিরবো না। একটা লম্বা শ্বাস নিলাম, আর আমার কাছে 2টা গান ছিল, সে 2টা বের করে শ্যুট করতে লাগলাম। এই সবাই কভার নে। তারাও কভার নিল, আমিও কভারেই আছি। সেখানে প্রায় 20 জনের মতো ছিল। প্রথম শ্যুট আউটে 7 জন শেষ। দেখলাম সোহান সহ এখনও 13 জন বাকি। আমার কাজ হলো সোহান বাদে সকলকে শেষ করা, কারণ সোহানকে একটু লাগবে আমার, আর ওকে আমি শ্যুট করে মারতে চাই না। আমরা বর্তমানে একটা পুরনো গোডাউনে আছি, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। আমি আবারও শ্যুট করতে লাগি,
আর আমার গুলিতে আরও 4 জন মারা যায়। তোরা কয়েকদিনকে তানভীর ও নিলয়কে নিয়ে আয়। 4 জন মিলে তানভীর ও নিলয়ের কাছে আগাতে লাগে। তবে আমি এমন জায়গায় কভার নিই যেখান থেকে তানভীর ও নিলয়কে প্রোটেক্ট করতে পারবো, প্লাস সোহানের মেম্বারগুলোকে শেষ করতে পারবো। যে 4 জন নিলয় ও তানভীরের দিকে এগিয়ে আসে তাদেরও গুলি করে শেষ করে দিই। বললাম মুসিবতে, গানের গুলি শেষ, ম্যাগাজিনও নেই। দূর শালার ভাগ্য। দেখলাম আমার দিকে গুলি ছুটতে ছুটতে সোহানের মেম্বারগুলোর গুলিও শেষ। আমি আমার গান দুটো এক সাইডে ফেলে দিই, আর আমার কাছে একটা সেফটি লাইফ মানে ছড়ি আছে, সেটা নিয়ে বেরিয়ে পড়ি। আমাকে দেখে সোহানের 3 জন লোক দৌড়ে এগিয়ে আসে। আসতে না আসতেই তাদের ঘুষি দিতে লাগি। আমার হাতে সেফটি লাইফ দিয়ে তাদের আঘাত করতে লাগি। একজনকে ডিরেক্ট পেটে ছুরি ঢুকিয়ে দেই, আর একজন এগিয়ে আসতেই তার নাক বরাবর দিলাম ঘুষি, আর সে উল্টে পড়ে। আর একজন আমাকে পিছন থেকে ধরে। আমি আমার পা দিয়ে তার পায়ে দিলাম চাপ, আর আমার হাতের কোনোই দিয়ে দিলাম পিছন বরাবর মায়ের। তারপর সে আমাকে ছাড়তেই হাতে থাকা ছুরি দিয়ে দিলাম তার গলায় পোঁচ, আর নিচে পড়ে থাকা লোকটাকেও দিলাম ছুরি দিয়ে শেষ করে। এবার সোহান গুলি করতে লাগে, আর আমিও কভারে চলে যাই। গুলি করতে দেখে অবাক হয়ে গেলাম। শালার, আমি তো মনে করেছিলাম এর গুলি শেষ, কিন্তু না। এখন কি করি? অন্তর ভাই, কি মনে করছিস তুই? আমি এতটাই বোকা যে সকলের সাথে আমিও গুলি ওয়েস্ট করব? এতেও বোকা না আমি? সেটা তো দেখে বোঝা যাচ্ছে তুই কেমন চালাক। হুদায় মরতে আসছিস না এখানে? সোহান আবার গুলি করে, কিন্তু ভাগ্য ভালো আমি একটা মজবুত পিলারের পেছনে লুকিয়ে আছি, না হলে গুলি খেয়ে ঠুলি উড়ে যাইতো। কিরে রুবেল বয়, এভাবে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে সামনে আয়। না না, কিছু একটা করতে হবে, না হলে শেষ। হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মোবাইলটা বের করে নিলাম। আপনারা আবার মনে করেন না দাঁড়া যে গুলি অর্ডার করব, অন্য কিছু মাথায় আসছে আমার। মোবাইল বের করে আমি পুলিশের সাইরেনার চালু করে দিলাম। এই পালা এখান থেকে, পুলিশ! বস, এই দুইটাকে কি করব? আরে বেটা রাখ তো, এই 2টার আগে নিজের পাঁচ, পরে এইগুলোকে ধরতে পারবে। এই সুযোগে আমিও লুকিয়ে লুকিয়ে জায়গা পরিবর্তন করতে করতে বেরিয়ে ডিরেক্ট সোহানের কাছে চলে যাই। আমি পিছন দিয়ে যাই বলে সোহান দেখতে পারিনি আমাকে। আমি ডিরেক্ট সোহানের হাত ধরে দিই মোচড়, আর তার হাত থেকে গানটা নিয়ে নিই। প্রথম কথা, পরিস্থিতি যদি বিগড়েও যায় তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ শান্ত থাকলে মাথা ভালো করেই কাজ করে। দ্বিতীয়, পুলিশ আসেনি, সেটা তো মোবাইলে রিংটোন চালাইছিলাম, আসলে একটু মজা করতে চাইছে আর কি। সোহানের হাত মোচড় দিয়ে পেছন থেকে ধরে আছি। কিরে, কি যেন বলতেছিলি? আমার সাহস নাই? আর বেটা, গান যার থাকে সেই সাহসী, তবে বুদ্ধি যার থাকে ও সময় মতো কাজে লাগায় তাকে বলে লিজেন্ড। আমার হাতে গুলি, তাই আমি সোহানকে ছেড়ে দিয়ে সোহানের একটা লোক বাকি ছিল তাকেও শেষ করে দিলাম। এবার আমি আর সোহান বাকি, সাথে তো ওই 2টা আছেই। হাড্ডাহাড্ডি লড়বি নাকি? এই চান্সটাই তো চাই আমি। আমি গান অন্যদিকে ছুঁড়ে ফেলে দিই, আর সাথে সাথে সোহান আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। একে অপরকে কিলকুশি দিতে লাগলাম, কেউ কারো থেকে কম না। আমাদের লড়াইটা মনে হইতেছে 2টা হিংস্র পশু লড়তেছে। সোহান আমাকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, আর আমার কাছে আসতে নিলেই আমি সুযোগ বুঝে সরে যাই, আর তাকে দিই সেই লেভেলের একটা লাথি। এবার সোহানকে খুব খারাপভাবে আঘাত করতে লাগি, আর আমার আঘাতে সোহানের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগে, আর আমি আবার তার হাতে মোচড় দিয়ে দিই। কেমন লাগে রে? আজকে আর তোকে জিন্দা ফিরতে দিব না, এখানে আজকে শেষ করব বলে আমি ছুরি নিয়ে সোহানকে অনেক খারাপভাবে আঘাত করতে লাগি। কারণ এখন আমি একটা নরপশু হয়ে গেছি। আমি নিজেও জানি না আমি কি করতেছি, কারণ আমার রাগ উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না। সোহানকে অনেক আঘাত করার কারণে সে শেষ। শালা আমাকে মারতে আসছিল, এবার নিজেই নিজের মরণের কারণ হলো। শুধু সে না, তমালকেও মরতে হবে। আমি গিয়ে নিলয় ও তানবীরকে খুলে দিই, আর সাথে সাথে নিলয় ও তানবীর আমাকে শান্ত করতে ব্যস্ত। আমাকে নিয়ে তারা চলে যেতে লাগে। নিলয়, ওই কোনায় আমার পিস্তল আছে, সেগুলো নিয়ে আয়। জি ভাই। তারপর নিলয় পিস্তলগুলো আনে, আর তানবীর একটা কাজ করে, আমি যে পিস্তলটা ধরি সেটা ভালো করে মুছে দেয় ও সোহানের মৃতদেহের হাতে তুলে দেয়। তারপর আমরা চলে আসি সেখান থেকে। আমাকে আমাদের আড্ডায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমাকে শান্ত করতে ব্যস্ত আমার গ্যাং মেম্বারগুলো। আমি সেখানে রাত পর্যন্ত থাকি। রাতের 8টার দিকে তানবীর, চল না, রেডবুল খাবো। ওকে চল। তারপর আমরা বাইরে গেলাম, আর তানবীর দোকান থেকে 2টা রেডবুল নিয়ে আসে, আমাকে একটা দেয়, আর আমি সেটা খুলে খেতে লাগি। শালা, এ প্রথম দেখলাম এত বড় একজন গ্যাংস্টার হয়ে রেড বুট খাচ্ছিস। গ্যাংস্টাররা তো মদ, গাঞ্জা, তারপরে ড্রাগস
মানে এই টাইপের জিনিস খায়, আর তুই কি না? আমার এটা প্লাস চা সিগারেটই ভালো লাগে, কারণ আমি একটু ভদ্র টাইপের গ্যাংস্টার। কেমন ভদ্রতা তো দেখলাম ওই আমি। ভাইরে ভাই, কিভাবে তুই সোয়ানকে মারলি? দেখে গায়ের পশম দাঁড়িয়ে গেছে ভাই। কিছু করার নাই, রাগ উল্টে নিজে নিজের মধ্যে থাকে না, তখন আমার মধ্যে একটা নরপশু চলে আসে। আমার রেডবুল খাওয়া শেষ, এখন রেডবুলের খালি ক্যান আমার হাতে। আমি সেটা রাস্তায় ফেলে ফুটবল খেলতে লাগি। শালা, একা একা খেলছিস, আমাকেও পাস দে। আমি আর তানভীর আমার খালি ক্যান দিয়ে রাস্তায় ফুটবল খেলতেছি, সাথে তানভীর তার রেডবুল আমার সাথে শেয়ার করতেছে। আমরা দুজনে খাচ্ছি আর খেলতেছি। হঠাৎই শরীরে জোশ চলে আসে, আর আমিও ক্যানটাকে পা দিয়ে অনেক জোরে একটা লাথি দিলাম, আর সেটা সোজা গিয়ে একটা মেয়ের গায়ে লাগে। নাউজুবিল্লাহ। শালা, কি করলি তুই? কোন জানোয়ারের বাচ্চা এটা আমার গায়ে ছুঁড়ে মারে? মেয়েটা আমাদের দুজনকে দেখে আমাদের কাছে এগিয়ে আসতে লাগে। দোস্ত, তুই মেয়ে সামলা, আমি গেলাম। বলেই দিল দৌড়। এই শালা দাঁড়া বলতেছি। যখন আমি দৌড়াতে যাব তখন পেছন থেকে আমার শার্টের কলার ধরে ফেলে। কই পালাচ্ছিস বেটা লম্পট? তুই নিশ্চয়ই আমার গায়ে এই ক্যানটা ছুঁড়ে মারছিস। বিশেষ করেন এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে আমি আর আমার বন্ধু ক্যানটা নিয়ে খেলতেছিলাম, আর সেটাকে কিক দেই আর আপনার গায়ে গিয়ে লাগে। সরি, মাফ করে দেন আপু। এই ছেলে, আমার দিকে তাকা আগে। আমি মেয়েটার দিকে তাকালাম, আর তো হয়ে আছি। মেয়েটাকে দেখতে পুরাই পরীর মতো, হরিণের মতো চোখ, ওপরে একটা গোল চশমা, চোখের নিচে তিল, গোলাপি ঠোঁট, আর তার নিচে একটা ছোট্ট তিল। চেহারাটা মায়ে ভরা। আমি তো মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। এই বেয়াদব ছেলে, এভাবে কি দেখছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আপু, মাফ করে দেন, আর জীবনে এমন হবে না। তুই দাঁড়া, আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তোকে শায়েস্তা করি। দিয়ে দিল না প্রেমের আগে ছ্যাঁকা? মায়ের বয়ফ্রেন্ড আছে? আল্লাহ, ওঠাও না। আজ পর্যন্ত একটাও দিল না। আজ মেয়েটাকে দেখে কুসকুস হয়েছে, কিন্তু এর মধ্যেই তুমি আমার অনুভূতিটাকে দাফন করে দিলা। আল্লাহ, সবার জন্য দিছো, আমার লাই দাও নাই কেন? আপু মোবাইলটা রাখেন, আমি সরি বললাম তো। তুই জানিস তুই কার গায়ে ক্যান মারছিস? তুই এলাকার বড় মাস্তান রেবেল বয়ের একমাত্র গার্লফ্রেন্ডের গায়ে ক্যানটা মারছিস। 1 মিনিট, হোয়াট? রেবেল বয়ের জেব মানে? কিরে ভাই, এটা কি বললো মেয়েটা? শুনে তা বলবো না গেলাম। কিরে, কার ভাবনা চিন্তায় হারালি তুই? সাহস তো কম না তোর। দাঁড়া, দেখাচ্ছি তোকে। তুই আর মানুষ পেলি না, আমার গায়ে ক্যানটা মারতে হলো তোকে। তুই জানিস আমার বয়ফ্রেন্ড আমার গায়ে একটাও টুকাও লাগতে দেয় না, আর তুই? মাইরালা, আমার যে পার আমি জানি না। বাহ দুনিয়া, বাহ কে কার্ড ডালা তুনে। বাহ, ভালোই তো হিন্দি পারি আমি। আপনি কি রেবেল বয়কে দেখেছেন? কি বলতে চাস তুই? আমার বয়ফ্রেন্ড আর আমি তাকে দেখবো না মানে? আর একটু আগেই তো ওর সাথে কফি খেয়ে আসলাম আমি। বিশেষ করেন রাসেল ভাই, ইচ্ছে করতেছে মেয়েটাকে ইচ্ছে মতো থাপ্পড় দেই। মিথ্যা কথার একটা লিমিট থাকে ভাই। এত তো মিথ্যা কথা প্রোম্যাক্স বলতেছে, নাকি আমার যমজ ভাই জন্মাইছে? শালার কি জিনিস রে এটা। আর জীবন এমন করবো না, আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, এক সত্ত্বে মাফ করতে পারি। আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়াই, তাহলেই মাফ করব। জি চলেন। আমি মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। রাতের বেলা একটা সুন্দরী মেয়ের সাথে নিচু রাস্তায় হাঁটতেছি। অনেক ভালোই লাগতেছে, কিন্তু দেখলাম মেয়েটা একটু সংকোচ বোধ করতেছে। কি হলো আপু, ভয় লাগতেছে নাকি? কি ভয়? আর আমি কে ভুলে গেছিস তুই? না ভুলি নেই, আপনি তো রেবেল বয়ের কলিজা, তাই তো? কিন্তু আপু, মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। আপু, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কিছুই হতে দেব না। যতক্ষণ আপনি আমার সাথে আছেন ততক্ষণ আপনি আমার রেসপন্সিবিলিটি, আপনার সেফটি আমার কাছে। আপনি ফ্রিলি চলেন, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। তুমি এমনভাবে কথা বলতেছো মনে হয় তুমিই কিনা একটা গ্যাংস্টার। কি বলেন আপু, গ্যাংস্টার? তাও আমি? যদি তাই হতাম না, তাহলে কোমর থেকে গুলি বের করে সোজা আপনার মাথায় তাক করে ধরতাম, কিন্তু আমি তা করিনি। তবে আমি মারপিট পারি। সেটা তো আমিও পারি। আমি একটা পানস দিব না, সোজা লাল জুস বেরিয়ে যাবে। ও ভাই, কি বলেন? এটা কি আপনার বিয়ে রেবেল বয় শিখাইছে নাকি? মোটেও না, বরং আমি ওকে এইসব শিখাইছি, বুঝছো? জি বুঝছি। তবে আপু, আমার একটা প্রশ্ন। এই রেবেল বয় নাম আমি অনেক শুনেছি, কিন্তু তার নাম জানি না। আপনি কি তার নাম জানেন? আমার বয়ফ্রেন্ডের নাম আমিই জানবো না, এটা কোনো কথা? ওর নাম মোহাম্মদ ওবায়দুল রহমান অন্তর, উর্ফে রেবেল বয়, আর আমার বয়ফ্রেন্ড। বাহ, ভালো তো। রেবেল বয়ের পাশে থেকে
তার লগে তার পাওয়ার নিয়ে ভালোই ফ্ল্যাট করতেছে, ভালোই পাওয়ার ব্যবহার করতেছে মেয়েটা। আল্লাহ জানি এটা কী জিনিস। যদি একবার আমার সত্যিটা জানতে পারে তাহলে তো মনে হয় শখ খেয়ে কমায় চলে যাবে। আমি আর কোনো কথা না বলেই মেয়েটাকে নিয়ে তার বাড়ির কাছে বসে দিলাম। গুড বয়, যাও, তোমাকে মাফ করে দিলাম। এবার সোজা বাড়ি চলে যাও। জি আপু, তবে একটা কথা, বলো। আপনার নামটা কি জানতে পারি? এই ছেলে, নাম দিয়ে কি করবি তুই? না, জাস্ট জিজ্ঞাসা করলাম। আমি বা কি করতে পারবো? যদি কিছু করি তাহলে তো আপনার রেবেল বিএফ আমাকে গায়েব করে দেবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি, এত ভয় পেতে হবে না। আমার নাম মারিয়া। আচ্ছা তোমার নাম কি? জি, আমার নাম চাশালা। কি করতেছে আমি? এখনই নিজের পরিচয় দিয়ে মেয়েটাকে শখ খাওয়ানোর দরকার আছে নাকি? কয়েকদিন মজা নেই, পরে না হয় বলবো। এই মানে কি? কথা থামিয়ে নিলে কেন বলো? জি, আমার নাম অনিক। আচ্ছা অনিক, বাড়ি যাও, তোমার বাসার সবাই আবার চিন্তা করবে। জি আপু, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর আমিও চলে যেতে লাগলাম। তবে মেয়েটার একটা কথা শুনে আমার হাসি আসলো। বাসায় সবাই চিন্তা করবে, কিন্তু আমার বাসায় সেই সবাই থাকলে তবেই না চিন্তা করবে। জন্মের পর থেকে আব্বু আম্মুকে আমি কোনোদিনও দেখিনি, আর জানিও না কে আমাকে জন্ম দিছে। আমাকে তো একটা আন্টি লালন পালন করছিল, আর আমার 13 বছর বয়স হতেই সেও মারা যায়। তারপর কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা দোকানে চাকরি করি, আর সেখান থেকেই আমি আস্তে আস্তে কালো দুনিয়ার সকল কিছু জেনে নিই। আর আমি এখন একজন গ্যাংস্টার হয়ে যাই। আমি বাসায় চলে গেলাম। আমি একটা বাসায় থাকি যেটা একটা রুম আর অ্যাটাচ বাথরুম। সেই একটা রুমেই কিচেন বানিয়ে সেখানে রান্না করি, খাই, তাই ঘুমাই। আমি আমার বাসায় এসে শুয়ে পড়লাম। কোনো খাওয়ার ইচ্ছে করতেছে না, শুধু শুয়ে শুয়ে মারিয়ে নিয়ে ভাবতে লাগলাম তার মায়াবী চেহারা নিয়ে। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমি কোনো মতে হেলুদুলে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গানটা নিয়ে চলে গেলাম আমার আড্ডায়। আমাদের আড্ডার জায়গা হচ্ছে একটা চা দোকান। সেখানে যেতেই আমি নিলয়ে তানবীরকে পেলাম। কি অবস্থা? এই তো দেখতেছিস না কেমন আছি। দোষ, কালকে মেয়েটা তোরে কি করেছে রে? তুই শালা কথা বলিস না, আজ তো একটা হারামি তুই। আমাকে মানকে চেপে ফেলে গায়ে পড়ে গেলি। একবার আমার কথা ভাবলি না শালা বেঈমান, কাপুরুষ, হিসামারা। ভাই, হিসামারা কি? ইহা একটি নোটিশ শব্দ, যা একমাত্র ইন্টেলিজেন্টরাই বুঝবে, তোরা না। যা ভালা, এখন কালকে কি কি ঘটেছে সেটা বল। আসলে ভাই, কালকে আপনি আর তানভীর ভাই কি ঘটিয়েছেন বলেন তো? তাহলে শোন। তারপর চা খেতে খেতে কাল মারিয়ার সাথে কি হয়েছিল তাদেরকে বললাম। কি? হ্যাঁ। তোর পরিচয় দিয়ে তোকেই থ্রেট দিচ্ছে? ভাইরে ভাই, এটা কি জিনিস রে? ভাই, আপনি জিজ্ঞাসা করেন নাই রিবেল বয় এর নাম কি জানে নাকি? হ্যাঁ, পুরা নামই জানে, কিন্তু মানুষটাকে সেটা জানে না। মাইয়া জানলে বোল্ট আউট হবে শিওর। আচ্ছা, তোর নাম জিজ্ঞাসা করে নাই? হ্যাঁ করছে, আমি নিজে কনিক বলে পরিচয় দিছি। মেয়েটা তোর আসল পরিচয় পাইলে শিওর সেই লেভেলের শখ খাবে। আর তখনই আমাদের আড্ডা একটা ছেলে আসে। ভাই, তোমার আমাদের গ্যাংয়ের কয়েকজনকে মেরে ফেলেছে, আর তোমাদের কিছু মেম্বার আমাদের কয়েকজনকে তুলে নিয়ে গেছে। শালা সকাল আসতে নাচতে শুরু। ভাই, সব নষ্টের মূল এই তমাল, সে সব সময় ঝামেলা পাকাবেই। অন্তর, এই তমালকে শেষ করে দিলেই ভালো। শালা বেশি উঠতেছে, এর ডানা কেটে দে। ঠিক বলছিস, শালা বেশি উঠতেছে, মরার শখ হয়েছে তো, তাই মরবে শালা। আমরা চায়ের দোকান থেকে চলে গেলাম। কই আছে তমালের পার্টিগুলো কই? ভাই, আমার সাথে আসেন। ছেলেটা আমাদের একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। ভাই, ওই দেখেন আমাদের লোকগুলোকে বেঁধে রাখছে, আর ওই যে আমাদের লোকগুলো। সবাই কান বের কর, আজ একটাকেও জ্যান্ত ফিরতে দেব না। সবাই কান বের করলাম, শুরু করে দিলাম রেবেল বয়ের কাউন্টার অ্যাটাক। কথা ছাড়া 4 জনই শ্যুট করতে লাগলাম, আর আমাদের গুলি করা দেখে তারা সারপ্রাইজ হয়ে যায়, কারণ আমরা সারপ্রাইজ অ্যাটাকই দিছি তাদের। 4 জন গ্যাংস্টারে শ্যুট করাতে প্রায় অনেকেই খতম, কয়েকজন শুধু বাকি। ভাই, আমি যাই, আপনি কভারে থাকেন। নো, সকলে মিলিয়ে তাদের শেষ করব, যা হবার তাই হবে আমাদের। না অন্তর, তুই এখানে থাক, আমরা 3 জন যাচ্ছি, আর মাত্র কয়েকজনই বাকি। ওকে, তাহলে তোরা যা, আমি কভার দিচ্ছি। জি ভাই। তারপর তারা সেই জঙ্গলের দিকে এগোতে লাগে, আর আমিও কভারে থেকে তাদের কভার দিই। তারা নিমিষে বাকিদেরকে শেষ করে দেয়, আর আমাদের লোকগুলোকে রেস্কিউ করতে লাগে। আমি কভারে থেকে তাদের দেখতে লাগি ও কভার দিতে লাগি। আমি দেখলাম তারা আমাদের লোকগুলোকে রেস্কিউ করে ফেললো।
হঠাৎই একটা গুলি আমার পিছন বরাবরই থেকে এসে আমার কাঁধে লাগে। আমি নিচে পড়ে যাই। গুলি শব্দ শুনে তানভীর, নিলয়, সেই ছেলেটা, আমাদের লোকগুলো দৌড়ে চলে আসে আমার দিকে। ভাই, অন্তর। তারা দৌড়ে এসে আমাকে ঘিরে ফেলে, আর আমি রক্তাক্ত হয়ে নিচে পড়ে আছি। ব্যথায় কাতর হয়ে আছি, কাঁধের থেকে রক্ত বেরোতে লাগে। আমি নিচে পড়ে আছি। যতটুকু বুঝতে পারলাম, কেউ যেন আমার পিছন বরাবর গুলি করে। অন্তরকে তাড়াতাড়ি আমাদের আড্ডায় নিয়ে চল। ভাই, কিছুই হবে না আপনার। এই তোরা একটা গাড়ি নিয়ে আয়। দলে কিছু ছেলে পেলে একটা সিএনজি নিয়ে আসে, আর আমাকে আড্ডায় নিয়ে যাওয়া হয়। আপনারা হয়তো বলবেন, হসপিটালে নিয়ে যায়নি কেন? আসলে এখানে আমার শরীরে গুলি লাগছে, আর হসপিটালে এটা দেখে আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি মুখ থেকে সত্যিটা বেরিয়ে যায়, তাহলে তো শেষ আমরা। আর ধরা খেলে তো বাকিটা না বলাই ভালো। বুঝে নেন, আড্ডায় একটা শোয়ার রুম আছে, সেখানে আমাকে শোয়ানো হয়, আর একজনকে ডাক্তার নিয়ে আসে। আসলে আমাদের গ্যাং ডাক্তার আছে, নাম আশরাফুল হোসেন। সে আমাদের প্রতিনিয়ত সাহায্য করেই থাকে। ডাক্তারকে আমার রুমে নিয়ে আসে। প্লিজ সবাই রুম খালি করো, শুধু তানভীর আর নিলয় থাকো এখানে। ডাক্তারের কথা মতো সকলে চলে যায়। শুধু রুমে উপস্থিত ডক্টর, নিলয় আর তানভীর। ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন দেয়, আর সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে আসে, আর আমি বেহুশ। যখন চোখ খুললাম তখন নিজের মধ্যে একটু ভালো অনুভব করতে লাগলাম। দেখলাম রুমে তানভীর, নিলয় ও ডাক্তার উপস্থিত। এই যাত্রায়ও বেসিক্যালি তুই মানতেই হবে, তোর ভাগ্য অনেক ভালো। দোস্ত, তুই কি দেখছিস কে তোকে গুলি করে? ভাই, আপনি কি দেখছেন কে ছিল সে? না, দেখিনি। তোদের কভার দিচ্ছিলাম, তখনই পিছন থেকে আমাকে গুলি করা হয়। জানি না কে ছিল। নিশ্চয় শালা জানোয়ার তমালের কোনো মেম্বার ছিল। শালাকে তো আমি জিন্দা ছাড়ব না। ভাই, শুধু একবার বলেন, আমি আর তানভীর ভাই সেই তমালকে শেষ দেখে নিব। না, তোদের কিছু করতে হবে না, যা করার আমি করব। আর ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ দে, বন্ধুত্বকে শেষ করতে চাস নাকি? ওই দিন তুই ছিলি বলেই আমার মেয়েটাও জীবিত আছে, নাহলে তো সেই দিন নরপিশাচ তমাল আমাকে মেয়েটাকে তো। আরে বাদ দেন সেই কথা। শুধু শুধু সেই দিনটার কথা মনে করে লাভ নাই। আর কবে ঠিক হব আমি? আমার আবার এক জায়গায় যেতে হবে। কমপক্ষে 15-20 দিনের মতো লাগবে এটা ঠিক হতে। আর এক সপ্তাহ একটু সাবধানে চললেই, যাতে ক্ষতস্থানে কোনো আঘাত না লাগে। এটা কি শোনালেন আমাকে? এখন আমি কেমনি থাকবো নাকি? তা বলতেছেন 20 দিনের মতো, আবার এটাও বলবেন ক্ষততে একটু আঘাত না লাগে। এক সপ্তাহ পর্যন্ত সেটা খেয়াল রাখতে বললেন। আমি আরামে থাকলে আমাকে খাওয়াবে কে? আমার তোর বউ নাই। চুপ শালা, আমি আসি না। ভাই, আমাকে কি দেখেন নাই? আমি কি আপনার কেউ না? আর অন্তর, আমিও আছি তোর সাথে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোর পাশে থাকা। তবে আপাতত কমপক্ষে 7 দিন একটু শান্ত ও স্বাভাবিকভাবে থাক। বাকি দিনগুলো না হয় নিজের মতো করে কাটাস। তাদের কথা শুনে আমিও কোনো মতো রেস্ট করে 7 দিন পার করলাম। 7 দিন পর খাটে শুয়ে আছি। আমার রুমে নিলয়, তানভীর উপস্থিত। তারা আমাকে 7 দিন কোনো কাজ করতে দেয়নি। সম্পূর্ণ কাজ তানভীর, নিলয় করে, আর মাঝে মাঝে ডক্টর এসে আমাকে চেক করে যায়। ভাই, মুখ ধুয়ে নেন, আমরা নাস্তা রেডি করছি। তোরা দুইটা না থাকলে আমি হয়তো এতদিন টিকতেও পারতাম না। থ্যাঙ্কস তোদের দুইটাকেই আমার পাশে থাকার জন্য। আরে বেটা, আমরা থাকবো না তো কে থাকবে?